রাতের বেলা ট্রেনটা এসে যখন থামলো লক্ষ্মীকান্তপুর স্টেশনে, তখন চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা রাখতেই শম্ভু অবাক হয়ে গেল। এ কোথায় চলে এসেছে শম্ভু? এটা কি কোনো স্টেশন নাকি পরিত্যক্ত জায়গা? অবশ্য চাকরিটা পাওয়ার পর শম্ভু যখন ওর বন্ধু রমেনকে লক্ষ্মীকান্তপুরের নামটা বলেছিল, তখন রমেন বলেই দিয়েছিল, লক্ষ্মীকান্তপুর, ওখানে যা, গেলেই বুঝতে পারবি কোন জায়গায় চলে গিয়েছিস। 1 মাসও ঠিক করে থাকতে পারবি না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এখন এই স্টেশনে নামার পর শম্ভুর মনে হলো রমেন কথাটা খুব একটা ভুল বলেনি। কারণ ওর সামনে এখন যে স্টেশনটা রয়েছে সেটা গাঢ় কালো অন্ধকারে ঢাকা, তার উপরে আবার কুয়াশার একটা পাতলা আবরণ নেমে এসেছে চারপাশে। মাঝে মাঝে ইটের তৈরি ভগ্নপ্রায় প্ল্যাটফর্মের ওপর একটা দাঁড়িয়ে থাকা সোডিয়ামের আলোটা একবার করে জ্বলছে আর নিভছে। সে নিভু নিভু হলদে আলোতে শম্ভু দেখল ও ঠিক সামনে একটা মাঝারি আকারের রং চটে যাওয়া কাঠের দরজাওয়ালা ঘর রয়েছে, যেটা সম্ভবত স্টেশন মাস্টারের ঘর। আর সেই ঘরের ঠিক বাইরে একটা জং ধরে যাওয়া আধ ভাঙা সাইনবোর্ডে রয়েছে, তার উপরে সাদা কালিতে লেখা লক্ষ্মীকান্তপুর। অবশ্য লক্ষ্মীকান্ত অবধি বলা যায়, বাকিটা সবুজ শ্যাওলায় ঢেকে গিয়েছে। শম্ভু হাঁটতে হাঁটতে সেই সাইনবোর্ডের দিকে এগিয়ে যেতে যেতে একবার এপাশ ওপাশ তাকালো, তারপর বলল, কই, কাউকেই তো দেখছি না। কিন্তু কার্যালয় থেকে যে একজনের আসার কথা ছিল। সবেমাত্র কথাটা বলেছে শম্ভু, ঠিক এমন সময় একটা 27-28 বছরের ছেলে স্টেশনের বাইরের দিক থেকে ছুটতে ছুটতে ওর কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি কি এই লক্ষ্মীকান্তপুরের নতুন স্টেশন মাস্টার শম্ভুনাথ ভট্টাচার্য? হ্যাঁ, কিন্তু তুমি? আগে আগে বাবু, আমি হলাম গিয়ে রামদাস। ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে ট্রেনটা আসতে দেরি না হলে সমস্যা হতো না। আহা, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। তা আমার থাকার জায়গাটা? আর বলতে হলো না শম্ভুকে। রামদাস বলল, হ্যাঁ বাবু, চলুন চলুন, আপনাকে আপনার থাকার জায়গাটা দেখিয়ে দিয়ে। তাছাড়া আমাকেও তো আবার বাড়ি ফিরতে হবে, রাত তো অনেক হলো। এরপর শম্ভু রামদাসের সঙ্গে ফাঁকা নির্জন স্টেশন থেকে নেমে লাইনের থেকে একটু দূরত্বের সামনের দিকে এগিয়ে গেল। যেতে যেতে শম্ভু দেখল আশেপাশে যতদূর দেখা যায় কোনো বাড়িঘর নেই, কোনো মানুষজনও নেই। পথের দুপাশে শুধু ঝোপঝাড় আর বড় বড় গাছেদের সারি। মাঝে মাঝে সেই ঝোপের মধ্য থেকে পোকামাকড়ের ডাক ভেসে আসছে। বাবু, এই হচ্ছে আপনার থাকার জায়গা, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। এরপর রামদাস গেট খুলে ভেতরে ঢুকলো, শম্ভু পিছন পিছন ঢুকলো। শম্ভু দেখল নিচের তলাতে দুপাশে দুটো বড় বড় ঘর রয়েছে, আর মাঝখান থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি চলে গিয়েছে। সিঁড়ির বাঁ দিকে যে ঘরটা আছে সেটা খুলে রামদাস শম্ভুকে ভেতরে ডাকলো। শম্ভু ভেতরে ঢুকলো, গিয়ে দেখলো ঘরটা আজকেই পরিষ্কার করা হয়েছে খুব সম্ভবত, ও আসবে বলে। এর আগে ঘরটা হয়তো বন্ধই পড়েছিল। শম্ভু দেখল ঘরের মধ্যে একটা ছোটখাটো খাট, পাশে একটা কাঠের টেবিল ও লোহার ভারী আলমারি রয়েছে। এছাড়াও দেওয়ালে একটা আয়না এবং একটা পুরনো দিনের ঘড়ি রয়েছে। শম্ভু দেখল দেওয়ালের পেরেকে একটা কাচের ফ্রেমে বাঁধানো ছবি রয়েছে। শম্ভু সেদিকে ইশারা করে জিজ্ঞেস করলো, সেটা কি? রামদাস, ওটা কি? উনি হচ্ছেন টরেন্স সাহেব। উনি এখানে চাকরির কারণে এই দোতলা কোয়ার্টারটা নির্মাণ করেছিলেন, তবে থেকেই ওনার ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। তাই ভাবি স্টেশনের অবস্থা ওরকম শোচনীয়, আর কোয়ার্টারটা 2 তলা। সাহেবরা যে বিলাসবহুল জীবন কাটাতো, এ যেন তার এক জলজ্যান্ত উদাহরণ। কি ঠিক বললাম তো রামদাস? আজ্ঞে হ্যাঁ বাবু। আচ্ছা বাবু, এই হচ্ছে আপনার ঘর, আর সিঁড়ির ওপাশে যে ঘরটা দেখলেন ওটা আপনি রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আপনার থাকার জন্য নিচের তলাটায় ব্যবস্থা করা হয়েছে, দোতলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কিন্তু দোতলাটা ঘুরে দেখতে ক্ষতি কি? প্রশ্নটা করতেই রামদাসের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঘুরে দেখুন, কিন্তু দিনের বেলা। এই রাতের বেলায় এত বড় অন্ধকার কোয়ার্টারে একা না ঘোরাই ভালো। কেন, রাতে ঘুরলে কি ভূতে ধরবে নাকি? হ্যাঁ,
অবশ্য জনমানবহীন এই নির্জন জায়গায় এই কোয়ার্টারে একটা দুটো ভূত থাকলে মন্দ হয় না। বেশ গল্প করেই কাটিয়ে দেওয়া যাবে, হ্যাঁ? কি বলো? কথাটা বলেই শম্ভু হেসে উঠল, কিন্তু রামদাসের মুখে এক ফোঁটাও হাসি দেখা গেল না। উল্টেই ভূতের কথা শুনে রামদাস কেমন ব্যস্তভাবে বলল, আচ্ছা আমি এবার আসি বাবু, হ্যাঁ রাত বেড়ে যাচ্ছে, আর হ্যাঁ সাবধানে থাকবেন বাবু। কথাটা বলে রামদাস ঘর থেকে বেরিয়ে গেল। রামদাস চলে গেলে শম্ভু হাত মুখ ধুয়ে ব্যাগের থেকে রাতের খাবারটা বার করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে রয়েছে শম্ভু। এমন সময় পিছনের জঙ্গল থেকে একসাথে কতগুলো শিয়ালের ডাক ভেসে আসলো। নির্জন সেই শীতল পরিবেশে শিয়ালের ডাকটা শম্ভুর বুকের ভেতরে ভয় সৃষ্টি করলো, কিন্তু কোনো মতে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলো সে। রাতের বেলা শম্ভু শুয়ে রয়েছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ যেন তার ধারালো নখ দিয়ে কোনো কিছুর উপর আঁচড় কাটছে। শব্দটা শুনে শম্ভু চমকে উঠল। কি হলো? এখানে ও ছাড়া তো আর কেউ নেই, তাহলে শব্দটা কি করছে? তার উপর শব্দটা খুব কাছ থেকেই ওর কানে আসছে। মনে হচ্ছে ওর ঘরের মধ্যে কেউ একটা আছে যে কাণ্ডটা করছে। শম্ভু ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর হঠাৎই শব্দটা বন্ধ হয়ে গেল। শম্ভু দেখল গোটা ঘর অন্ধকার, কোথাও কেউ নেই। তাহলে শব্দটা করল কে? ঠিক এই সময় হঠাৎ একটা বাজে আষ্টে গন্ধে শঙ্কুর নাকটা ঝাঁঝিয়ে উঠল। মনে হলো পুকুরের জলে মাছ মরে গেলে যেমন বিকট একটা গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধের তীব্রতায় শম্ভুর দম নিতে অসুবিধা হলো। এরপরে শম্ভু যা দেখল তাতে ভয়তে ওর শরীর বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। শম্ভুর মুখ থেকে বেরিয়ে আসলো একটা চাপা আর্তনাদ, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই আর্তনাদের শব্দকে ছাপিয়ে বাইরে থেকে আরো একবার শিয়ালের ডাক ভেসে আসলো। এদিকে শম্ভু তখন ভয়তে কাঁপতে শুরু করে দিয়েছে। এ কি দেখছে শম্ভু? নিজের দুই চোখকে ও যেন বিশ্বাস করতে পারছে না। এর আগে এরকম ভয়ানক দৃশ্য শম্ভু কোনো দিন দেখে। গল্পটির নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে, তাই এই রকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিয়ে দিন।